সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইফ এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইফ একটি গুরুত্বপূর্ণ টপিকস। আপনি বিগত সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখা যাবে যে ইফ নিয়ে হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসছে। তো আপনি যদি ইফটাকে ভালো করে পড়ে না যান বাসা থেকে, তাহলে আপনি এখান থেকে কিন্তু প্রশ্ন আইডেন্টিফাই করতে পারবেন না, অর্থাৎ ইফ যুক্ত বাক্য আপনি তৈরি করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আমরা ইফ নিয়ে বিস্তারিত এই ক্লাসের মধ্যে আলোচনা করব। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা ফেসবুকটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি শিটের প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে শিটের পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। আর এই শীটগুলো জব সলিউশন অ্যানালাইসিস করে তৈরি করা, এবং ইনশাল্লাহ আপনি যদি এখানকার সূত্রগুলো ভালো করে অ্যানালাইসিস করেন, ভালো করে পড়াশোনা করেন, তারপর কম্পিটিটিভ এক্সাম বইগুলো থেকে যদি আপনি এক্সারসাইজ করেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। তাহলে বন্ধুরা, চলুন আলোচনা শুরু করি ইফ নিয়ে। ইফ এর বাংলা যদি। আমাদেরকে এটা জানতে হবে। আর স্পোকেন ইংলিশের মধ্যে ইফটা অনেক ব্যবহৃত হয়। তো আপনারা যারা স্পোকেন ইংলিশের জন্য প্র্যাকটিস করেন, তারা ইফটাকে অবশ্যই শিখবেন। কারণ এটা আমরা প্রতিনিয়ত অনেকবার, হাজার হাজার বার প্রতিদিন কথা বলি, ওখানে আমরা ইফ ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। এখন দেখেন, ইফ এর বেশ কয়েকটা স্ট্রাকচার আছে। ইফ এর 4টা বা 5টার মতো স্ট্রাকচার আছে। আপনি যদি 3টা স্ট্রাকচার ভালো করে পারেন, তাহলে কি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করে আসবেন। এবং এই 3টা স্ট্রাকচারই আপনার সব জায়গায় আসছে। আপনি গিয়ে এসএসসি এর কমপ্লিটিং সেন্টেন্স করবেন, ওখানে দেখবেন এই 3টা স্ট্রাকচারই বসছে। তারপরে এইচএসসি এর কমপ্লিটিং সেন্টেন্স করেন, ওখানেও এই 3টা স্ট্রাকচারই বসছে। এবং আপনি কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করবেন, ওখানেও কিন্তু এই 3টা স্ট্রাকচার সবচেয়ে বেশিবার আসছে পরীক্ষায়। তো আপনারা যদি এই 3টা স্ট্রাকচার ভালো করে পড়েন, তাহলে দেখা যাবে যে কি ইনশাল্লাহ আপনারা পরীক্ষা ভালো করতেছেন। কেমন? তাহলে আমরা ইফ যুক্ত বাক্যের প্রথম স্ট্রাকচারটা একটু খেয়াল করব। ইফ যুক্ত বাক্যের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখব। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ যুক্ত বাক্যের পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কেমন? আবারও বলে দিচ্ছি, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ যুক্ত বাক্যের পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমরা একটা এক্সাম্পল খেয়াল করবো। এখানে দেখেন, এখানে লেখা আছে ইফ ইউ কাম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ কামটা এখানে ভার্ব 1। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস বাকি অংশ, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত বাক্যটাকে গিয়ে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ওকে, তাহলে যেহেতু এই প্রথম অংশটা ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ইফ যুক্ত বাক্যের পরের অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট দিতে হবে, তারপর শ্যাল উইল থেকে একটা দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা এখানে লিখছি কি আই উইল গো, তার মানে আইটা সাবজেক্ট, শ্যাল উইল থেকে একটা বসাইছি, তারপর গোটা এখানে ভার্ব। ওকে, তারপর আমরা দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করবো। এখানে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি কোন টেন্সে থাকে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইফ যুক্ত বাক্যের পরের অংশ কি হবে? পরের অংশ আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে আপনি উড থেকে একটা বসাবেন, তারপর ভার্ব 1 বসাবেন, তারপর বাকি অংশ এইভাবে ওভাবে থাকবে। দেখেন, আমি আবারও বলে দিচ্ছি, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে উড থেকে একটা দিতে হবে, তারপরে ভার্ব 1 দিয়ে বাকি অংশ লিখতে হবে। কেমন? এই স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে পরীক্ষা। আপনারা জব সলিউশন যখন অ্যানালাইসিস করবেন, তখন কি আপনি দেখবেন যে ইফ যুক্ত বাক্যের এই অংশটা পরীক্ষায় অনেকবার আসছে। ওকে, আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, দেখা যাবে যে দেখেন, ইফ ইউ কল্ড মি, তার মানে এখানে দেখেন কল্ড আছে, তার মানে কল্ড এটা কি একটা ভার্ব টু, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তার মানে গিয়ে ইফ যুক্ত বাক্যের এক অংশ বা প্রথম অংশ এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশ কি হবে? পরের অংশ উড অথবা পুট প্লাস ভার্ব 1 হবে। তাহলে আমরা এখানে উড বসিয়েছি, তারপর গিয়ে ভার্ব 1 বসিয়েছি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেছে। তার মানে এখানে কি লেখা আছে? ইফ ইউ কল্ড মি, আই উড মিট ইউ। কেমন? ওকে, আমরা এবার 3 নম্বরের স্ট্রাকচারটা খেয়াল করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, এবং আপনারা 35তম থেকে 46তম বিসিএস এর প্রশ্নগুলো যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন যে ইফ যুক্ত বাক্য নিয়ে যে প্রশ্নগুলো আসছে, তার মধ্যে থেকে এই 3 নম্বরের স্ট্রাকচারটা সবচেয়ে বেশিবার আসছে।
এই যে 3 নাম্বার রুলসটা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসছে। কেমন? আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো যারা অ্যানালাইসিস করেন তারা দেখবেন যে এই কন্ডিশনাল নিয়ে প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন আসে, এবং হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইয়ারই দেখা গেছে যে আপনার ইফযুক্ত বাক্যের প্রথম অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে এই স্ট্রাকচারটা আসছে। কেমন? অর্থাৎ আমাদের এখানে 3 নাম্বার স্ট্রাকচারটা আছে। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করি, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার নিয়ে অথবা কন্ডিশনাল নিয়ে আমাদের এই চ্যানেলের মধ্যে বিস্তারিত একটা ভিডিও আছে। আমরা হচ্ছে গিয়ে এই চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এই কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত ক্লাসগুলো দেখে নেবেন। কেমন? ওকে, আমরা হচ্ছে কি এখন ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি আমরা হচ্ছে কি এখন ইফযুক্ত বাক্যের 3য় নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করব। 3য় নাম্বার স্ট্রাকচারটা কি লেখা আছে? ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমাদেরকে পরের অংশটা কি করতে হবে? পরের অংশ আপনি সাবজেক্ট বসাবেন একটা, তারপরে উড কুড মাইট থেকে একটা বসাবেন, তারপর হচ্ছে গিয়ে হ্যাভ বসাবেন, তারপর হচ্ছে গিয়ে ভার্ব 3 বসিয়ে তারপর বাকি অংশ লিখবেন। কেমন? আমি আবারও বলে দিচ্ছি, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশে সাবজেক্ট দিতে হবে আপনাকে একটা, উড কুড মাইট দিয়ে, তারপর হচ্ছে গিয়ে ভার্ব এই উড কুড মাইট দিয়ে আপনি হচ্ছে হ্যাভ দিবেন, তারপর হচ্ছে ভার্ব 3 দিয়ে বাকি অংশ লিখবেন। কেমন? দেখেন এই স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? আপনারা হচ্ছে গিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, বেশি বেশি অ্যানালাইসিস করবেন, তাহলে আপনি দেখবেন অনেক কিছু বুঝতেছেন। কেমন? ওকে, তাহলে আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, আপনাকে এখানে যদি আপনি ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার না জানেন, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট দিতে হবে, তারপরে হেড দিতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলে এটা এই ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে গিয়ে কি, প্রথম অংশটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশটা আমরা উড কুড মাইট দিয়ে ভার্ব উড কুড মাইট তারপরে হ্যাভ দিয়ে ভার্ব দিয়ে বাকি অংশ লিখবো। ওকে, খেয়াল আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে কি, প্রথমে ইফ বসাতে হবে, তারপরে আই বসাতে হয়েছে সাবজেক্ট, এরপরে দেখেন হ্যাড আছে, তারপর হচ্ছে ভার্ব 3 আছে, তারপরে বাকি অংশ আছে। ওকে, তার মানে আমরা হচ্ছে সূত্র অনুযায়ী পেয়ে গেলাম, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা পরের অংশ কি করব? পরের অংশে গিয়ে আমরা সাবজেক্ট দিব, আই সাবজেক্ট দিয়েছি, তারপরে কুড মাইট হ্যাভ, কুড মাইট উড থেকে একটা দিতে হবে, আমরা একটা দিয়েছি, তারপর হ্যাভ দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে ভার্ব 3 দিয়েছি সলভড, তারপর হচ্ছে গিয়ে বাকি অংশ লিখেছি। তাহলে বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে বলে আসতেছি, সেটা হচ্ছে কি, আপনারা যেখান থেকে পড়াশোনা করেন আপনারা হচ্ছে কি সামারি করে পড়াশোনা করবেন, কারণ সামারি করে পড়াশোনা করলে লাভ আছে। আপনি হচ্ছে কি, আপনি যখন পড়াশোনাটা শেষ করবেন, অর্থাৎ আপনি যখন মনে করেন আপনি ইফের ব্যবহার করে ফেললেন, তাহলে আপনি আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন যে, কিরে আমি ইফ থেকে কি কি শিখছি। অর্থাৎ আপনি যখন ইফ কোথাও দেখবেন, তখন আপনাকে এই ইফের যত বংশধর আছে আপনার মাথায় চলে আসতে হবে। তখন আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন ইফের ব্যবহার কয়টা ছিল, কোন কোন ব্যবহারটা কেমন হবে। যখন আপনি ব্রেনকে এগুলো প্রশ্ন করা শুরু করবেন, আর ব্রেন যদি আপনাকে একটু আনসার করতে পারে, তখন আপনি বুঝবেন যে নাকি আপনার পড়া আপনি সম্পূর্ণ ভালো করেছেন, অর্থাৎ আপনি ভালো করে পড়েছেন। কিন্তু যদি আপনি এটা বলতে না পারেন, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার এখনো পড়াটা সম্পূর্ণ হয়নি। কেমন? তাহলে বন্ধুরা আমরা হচ্ছে সামারি করে আপনাদেরকে তিনটা স্ট্রাকচার আরেকবার বলার চেষ্টা করি। তাহলে যদি আমরা এখানে যদি খেয়াল করি, ইফ এর 3টা স্ট্রাকচার নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। 2য় নাম্বারটা হচ্ছে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে গিয়ে সাবজেক্ট দিয়ে উড দিয়ে ভার্ব 1 দিয়ে বাকি অংশ লিখতে হবে। আর একদম 3 নম্বর স্ট্রাকচার, খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এটা, সেটা হচ্ছে গিয়ে কি, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ইফ যুক্ত বাক্যের শেষ অংশটা প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে উড কুড মাইট দিয়ে তারপরে হ্যাভ দিতে হবে, তারপরে ভার্ব 3 দিতে হবে বা পারফেক্ট পাস্ট পার্টিসিপল দিয়ে বাকি অংশ লিখতে হবে। বন্ধুরা আজকে হচ্ছে এই পর্যন্ত আমাদের ক্লাস, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।